অভিষেককে বিদেশ যেতে পারছেন না। অভিষেককে বিদেশ যাত্রায় কোনো অনুমতি দেওয়া হলো না। তার যে চোখের চিকিৎসা, সেই চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিল না হাইকোর্ট। এসএসকেএমে চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল এসএসকেএমে গিয়ে চিকিৎসা করানোর নির্দেশ। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, বিদেশ যাত্রায় না, আদালত ঠিক কি নির্দেশ দিল তার এই চোখের ট্রিটমেন্টে? দেখো, প্রাথমিকভাবে তুমি যেমনটা বলে নির্দেশ দেওয়া হলেও যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী আদালতকে জানান যে তারা আমেরিকায় গিয়ে চিকিৎসা করানোর জন্য আবেদন করেছেন, এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ডের সামনে যাওয়ার জন্য তারা আদালতে আসেননি, এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার আইনজীবীদের দেওয়া হয়েছে। এরপরই যে পর্যবেক্ষণ রেখেছিলেন এবং নির্দেশনামা লিখতে যাচ্ছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, সেটি থামিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা চোখের চিকিৎসা করতেই 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার জন্য যে অনুমতি সে আবেদন করেছিল, সেই আবেদনটি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম সুরাহা আদালত থেকে পেলেন না বিদেশ যাত্রার ব্যাপারে। অর্থাৎ 21শে মে 2026 যে মন্তব্য মামলায় বিদেশ যাত্রার উপর কলকাতা হাইকোর্টের যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার আজকের এই নির্দেশের উপর বলবৎ রইল। একই রকম ভাবে এই মুহূর্তে বিদেশ যাত্রা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যেতে পারেন। যেহেতু সুপ্রিম কোর্টে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সোমবার তিনি একটি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট রেখেছিল 7 দিনের মধ্যে তার বিদেশ যাত্রার ব্যাপারটি সিঙ্গেল বেঞ্চকে কলকাতা হাইকোর্টের নিষ্পত্তি করার জন্য একটি অনুরোধ আকারে জানানো হয়। তাই সুপ্রিম কোর্টে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন বিদেশ যেতে চেয়ে, এমনটাই মনে করছে আইনজীবীদের একটা বড় অংশ। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আদালতের নির্দেশে কিভাবে এসএসকেএম হাসপাতালে তার এই চোখের ট্রিটমেন্ট হবে, অবশ্যই সেই পার্টটাও জানবো। সহকর্মী অর্ণব থাকবেন সঙ্গে। তার আগে শুনুন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি কি বলছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বিদেশ যাত্রার চিকিৎসার জন্য কি প্রয়োজন আছে? রাজ্যে পিসি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি নাকি ঢেলে সাজিয়েছেন। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে এত উন্নতি করেছে, তো তার জন্য তার নিজের ভাইপোর এই রাজ্য থেকে বাইরে ছেড়ে যেতে হবে কেন? আগের বারও হাইকোর্ট এই কথা বলেছে যে চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় এখানে মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া হবে, এখানে চিকিৎসা করা হোক। এখানে অনেক ভালো ভালো সরকারি হাসপাতাল আছে। আর আমরা বলছি এখন ওনার পিসি যা অবস্থা করে গেছে রাজ্যটা, সেখান থেকে আমাদের যখন থেকে শাসনভার আমরা গ্রহণ করেছি তারপর থেকে যথেষ্ট পরিষেবা বেটার হয়েছে। ডাক্তারবাবুরা যথেষ্ট ভালো করে চিকিৎসা করছে, সমস্ত কিছু ভালো হচ্ছে। নিশ্চিন্তে এখানে চিকিৎসা করুন, কোনো অসুবিধা হবে না। এখন বিদেশ যাওয়ার যদি অন্য কোনো অভিসন্ধি থাকে সেই ব্যাপারে বলতে পারবো না, সেটাই হয়তো কোর্ট প্রিজাজ করে আটকে দিয়েছে। আর যদি রাজ্যে বা দেশে ট্রিটমেন্ট ভালো হয় তাহলে তো সেটা করা উচিত বা সেটা করলে ভালো হবে। নিশ্চয়ই সেটা অভিষেকও বুঝবে, ডাক্তাররাও বুঝবে কতটা প্রয়োজন বা কতটা। ও সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক। সবাই সব থেকে বেটার জিনিস, বেস্ট জিনিস চায়। সেই হিসেবে তাহলে তো সরকারের লোক হিসেবে আস্থা দেখানো দরকার ছিল, তো হয়নি। তার মানে ইনডাইরেক্টলি বলতে পারো আর ডাইরেক্টলি বলতে পারো যে ভালো ট্রিটমেন্ট চাই। হাইকোর্টে ঠিক কি সওয়াল জবাব হলো, অবশ্যই সেদিকেও নজর রাখবো। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে তিনি জোর দিয়ে জানিয়েছেন যে তার মক্কেল আগে যেখানে চোখের চিকিৎসা করেছিলেন সেখানে যেতে চান, তিনি এসএসকেএম হাসপাতালে যেতে ইচ্ছুক। তবে এই মুহূর্তে চিকিৎসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বড় বিষয় নয়। মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এই যে আদালতে সওয়াল জবাব চললো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছেন যেখানে চিকিৎসা তার মক্কেল করিয়েছিলেন সেখানেই যেতে চান। এসএসকেএম এ চিকিৎসা করাতে কি তারা একেবারেই নিমরাজি? দেখো, এসএসকেএম এর চিকিৎসার কথা সরাসরি বলেননি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন কলকাতা হাইকোর্ট কোনো বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড নয়। অর্থাৎ চিকিৎসা জনিত বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি তার কোনো ওপিনিয়ন বা অভিমত দিতে পারেন না। অর্থাৎ তার চোখের চিকিৎসা প্রয়োজন কিনা এই মুহূর্তে বিদেশে স্বাস্থ্যমন্ত্রী কিছু বলছে। পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য আবারও পরবর্তীতে শোনাবো। কথা বলছিলাম, অর্ণব ছিলেন সঙ্গে। হ্যাঁ অর্ণব। দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টে একজন বিচারপতি হিসেবে তিনি বলতে পারেন না মেডিকেলি কোনটা ঠিক কোনটা ভুল। কাজেই চোখের চিকিৎসা আমাদের রাজ্যে সম্ভব কিনা বা তার বিদেশ যাত্রার
এই মুহূর্তে প্রয়োজনীয়তা রয়েছে কিনা এই বিষয়ে এসএসকেএম হাসপাতালের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান তিনি শুক্রবার দিনে কাল অর্থাৎ 6 তারিখ তিনি দুপুর 2টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে এবং তার বিভিন্ন মেডিকেল সংক্রান্ত কাগজ নথি সেগুলো খতিয়ে দেখবে, তার চোখ দেখবে এবং তার অনগোয়িং ট্রিটমেন্ট সম্পর্কেও অভিষেক বলতে পারবে। পুরো বিষয়টা এসএসকেএম এর অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে একটি রিপোর্ট দেবে এই চোখ দেখার পর শুক্রবার, এবং সেই রিপোর্ট আসার পরে আদালত সিদ্ধান্ত নিতে পারবে যে তার চিকিৎসাটা কলকাতায় বা আমাদের দেশে সম্ভব নাকি বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি মেডিকেল বোর্ডের সামনে এসএসকেএম হাসপাতালে যাওয়ার জন্য এই মামলা করেননি। তিনি আমেরিকায় তার যে অনগোয়িং ট্রিটমেন্ট অর্থাৎ গত কয়েক বছর ধরে যেখানে চোখের চিকিৎসা করাচ্ছেন সেই চিকিৎসাই করাতে চাইছেন এবং তার জন্য 3 সপ্তাহের জন্য আমেরিকা যেতে চাইছেন। কাজেই এসএসকেএম হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় না যেতে চাওয়ার কারণে তার আইনজীবী সাবমিশন রাখার কারণে প্রথমত নির্দেশ দিল, পরে বিচারপতি তা প্রত্যাহার করে নেন এবং আবেদনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওকে, কি বলছেন মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রীতিশ তিওয়ারি? ভাই কোর্টের ব্যাপার আছে, আমি কি বলবো, কোর্ট যেদিন বলবে সেদিন যাবেন। কোটি ভারতবর্ষে সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। অভিষেক বাবুর পিসিমণি ছিলেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি একাধিকবার দাবি করেছেন এসএসকেএম হচ্ছে ভারতের অন্যতম শ্রেষ্ঠতম হসপিটাল। এমতো অবস্থায় তার ভাইপোকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয় কেন? লোকে জানতো দুবাইতে ভালো জামা কাপড় কিনতে যাওয়া হয়, সোনা দানা কিনতে যাওয়া হয়, সেই দুবাইতে তিনি চোখের চিকিৎসা করাতে গিয়েছেন। তার পিসির উপরে তার বিন্দু মাত্র আস্থা ভরসা নেই, তাই পিসির হসপিটালে তিনি চিকিৎসা অতীতে করাননি। কিন্তু মাননীয় উচ্চ আদালত এমন একটা নির্দেশ দিয়েছে যাতে তাকে পিসির তৈরি করা ভারতবর্ষের 1 নম্বর হসপিটাল, যে বারবার তার পিসি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ক্লেম করতেন, সেখানে তিনি যাবেন, তিনি তার চিকিৎসা করাবেন। আমি আশা করি তিনি ভালো চিকিৎসা পাবেন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার দরজা বন্ধ অভিষেকের। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রায় না হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে অভিষেকের আবেদন খারিজ। আদালত সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই পরিবর্তে দেশে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে। কি বলছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই বিষয়ে? একজন সাংসদ যিনি কিনা ক্ষমতাসীন দলের দ্বিতীয় বা প্রথম নেতা ছিলেন, সেই সাংসদের এত কিসের তারা বাইরে যেতেই হবে চোখের ট্রিটমেন্টের জন্য, এবং যেসব জিনিস খবরে প্রকাশ পাচ্ছে সেসব অতি ভয়াবহ। এমন একজন চিকিৎসক তার চোখের চিকিৎসা করছেন যার কিনা কোনো রেজিস্ট্রেশনই নেই। তো এই ধরনের কথাবার্তা বলে যেন তেন প্রকারেণ মরিয়া হয়ে বিদেশে যাচ্ছেন কেন, যখন তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এবং সেই অভিযোগকে নিয়ে নাড়াচাড়া করছে বিভিন্ন এজেন্সি। বিভিন্ন সময়ে অভিষেক বাবুর নামে যেসব কথাবার্তা উঠছে এবং কোনোভাবে বিদেশে চলে যেতে চাইছেন, কিছু ডকুমেন্ট নিয়ে চলে যেতে চাইছেন, বা তিনি গেলে আর ফিরবেন না, এইসব কথা সাধারণ মানুষ বলছেন, এগুলো ঠিক নয়। এতে ভারতীয় রাজনীতির নাম খুবই খারাপ হচ্ছে। যন্তর মন্তরের খবরে আসি। যন্তর মন্তরে নাশকতার ছক আইএসআই এর। পেট্রোল বোমা ফাটিয়ে নাশকতার ছক। পাঞ্জাব পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। নাবালকদের ব্যবহার করে সন্ত্রাসের পরিকল্পনা যা জানা যাচ্ছে। অমৃতসর জলন্ধর রেলপথেও নাশকতার পরিকল্পনা। রেলপথে সিসিটিভি ক্যামেরা লাগায় জঙ্গিরা, এমনটাই সূত্রের খবর। 2টি জঙ্গি মডিউলের পর্দা ফাঁস পুলিশের। 2টি মডিউলের ইতিমধ্যেই 2টি মডিউলের মোট 9 জঙ্গি পুলিশের জালে। উদ্ধার পেট্রোল বোমা, পিস্তল, কার্তুজ। একটি মডিউল যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিল, এমনটাই সূত্রের খবর। কোনো কারণে সন্ত্রাসের পরিকল্পনা ব্যর্থ হয়। ভিডিও কলে পেট্রোল বোমা তৈরি কিভাবে করতে হয় সেটাও শেখানো হয়। পাঞ্জাব পুলিশের ঘাঁটিগুলোতে রেকি করে জঙ্গিরা। পাকিস্তান থেকে নিয়মিত নির্দেশ 2 মডিউলকে। হাওয়ালার মাধ্যমে বিদেশ থেকে আসতো টাকা। অত্যন্ত আশঙ্কার যে খবর, যন্তর মন্তরের নাশকতার ছক আইএসআই এর। পেট্রোল বোমা ফাটিয়ে
নাশকতার ছক কষেছিল তারা? পাঞ্জাব পুলিশ যে তথ্য দিচ্ছে তা অবাক করা, ভয়াবহ। নাবালকদের ব্যবহার করে সন্ত্রাসের পরিকল্পনা আইএসআইএ। অমৃতসর জলন্ধর রেলপথেও নাশকতার ছক। অতনু সাপুই সহকর্মী রয়েছেন সঙ্গে। অতনু, পাঞ্জাব পুলিশ যে তথ্য দিচ্ছে এটা তো ভীষণ অ্যালার্মিং। তারা নাশকতার ছক কষেছিল এই জান্তার মান্তরে। অ্যালার্মিং তো বটেই, তার কারণ এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল যে একটা মুভমেন্ট, যে মুভমেন্টটায় যা ছাত্রদের একটা মুভমেন্ট, যে মুভমেন্টে তারা শিক্ষামন্ত্রী তদন্ত চাইছেন, ঠিকই আছে, কিন্তু তার পিছনে দেখা যাচ্ছে যে আমরা কদিন আগেই জানিয়েছিলাম যে সেখানে ফেস রেকগনিশন ক্যামেরার মাধ্যমে বোঝা গেছে যে এমন কিছু মানুষ রয়েছেন সেখানে ওই আন্দোলনে, যে মানুষগুলো দাগি অপরাধী, পুলিশের খাতায় নাম রয়েছে। এবং তারপর আরো খতিয়ে দেখে এখন দেখা যাচ্ছে যে সেখানে পেট্রোল বোমা নিয়ে নাশকতার ছক করা হয়েছিল এবং সামনে রাখা হয়েছিল জেএনজিকে, ঢাল হিসেবে জেএনজিকে সামনে রাখা হয়েছে এবং পিছন থেকে নাশকতার পরিকল্পনা। এই পরিকল্পনাটা কিরকম না, অমৃতসর জলন্ধর রেলপথ, সেখানে রেলপথে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয় এবং ক্যামেরা লাগানোর পরে দেখা যাচ্ছে যে সেখানে ক্যামেরা লাগিয়েছিল কেন, তার কারণ সেখানে নাশকতার একটা ছক ছিল এবং জঙ্গি মডিউল কাজ করছিল এখানে। এখনো পর্যন্ত পুলিশ খুঁজে টুজে 9 জন জঙ্গিকে জালে তুলেছে। আর কি কি পাওয়া গেছে, যে ছবিতে আমরা দেখছি, পাওয়া গেছে কি না, পেট্রোল বোমা পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে, কার্তুজ পাওয়া গিয়েছে। এই যে 2টো মডিউলের কথা বলা হচ্ছে, জঙ্গি মডিউল, তার মধ্যে থেকে একটি মডিউল যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিল, কিন্তু কোনো কারণে সেই তাদের যে নাশকতার ছক ছিল সেই ছক বানচাল হয়ে যায়। আরো জানা যাচ্ছে যাদেরকে জেরা করা হচ্ছে, মানে যে 9 জনকে ধরা হয়েছে তাদের জেরা করে জানা যাচ্ছে যে এরা পেট্রোল বোমা কিভাবে তৈরি করতে হয় তারা শিখিয়েছিল এবং সেটাও শিখিয়েছে ভার্চুয়ালি, মানে সামনাসামনি দেখার কোনো সুযোগ নেই বা হয়তো সামনাসামনি পৌঁছতে পারেনি, রিচ করতে পারেনি, তার জন্য ভিডিও কলে পেট্রোল বোমা তৈরি শেখানো হয়েছিল। এবং পাঞ্জাব পুলিশের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে নাশকতার ছক ছিল, সেই জন্য সেই জায়গাগুলো রেকি করা হয়েছিল। আরো মারাত্মক তথ্য উঠে আসছে যে এই যে এত ফান্ডিং, এত কিছুর জন্য যে ফান্ডিং, টাকা, সেই টাকা কোথা থেকে আসছে? টাকা আসছে বিদেশ থেকে। কিভাবে আসছে? হাওয়ালার মাধ্যমে বাইরে থেকে টাকা আসছে, যে টাকা কাজে লাগিয়ে এখানে নাবালকদের সামনে ঢাল হিসেবে রেখে পিছন থেকে নাশকতার ছক করা হয়েছিল। এই নাশকতার ছক হয়েছে কোথায় না যন্তর মন্তরে। আবার নাশকতার ছক কোথায়? অমৃতসর জলন্ধর রেলপথে। তাহলে কি রেলপথ উড়িয়ে দেওয়ার ছক ছিল? এটা মারাত্মক ব্যাপার। 2টো মডিউল একসঙ্গে কাজ করেছে। একটা মডিউল কাজ করেছে যন্তর মন্তরে এবং আরেকটা মডিউল কাজ করেছে যারা রেল ট্র্যাক ওড়াতে চেয়েছিল। এবং রেল ট্র্যাক, একটা অমৃতসর জলন্ধর রেল ট্র্যাক ওড়ানো মানে সেটা একটা ভয়ানক ব্যাপার এবং সেই ভয়ানক ব্যাপারটাই ঘটাতে চেয়েছিল। কোথাও একটা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে আসলে এটা জেনজিরা করছে, আসলে এটা অন্য কেউ করছে না। অর্থাৎ জেনজিদের ঘাড়েই পুরোটা চাপিয়ে দেওয়া হতো। যদি এই নাশকতার ছক যেটা বানচাল হয়ে গেছে, কোনোভাবে যেটা হয়নি, সেটা যদি হতো, সেই ঘটনা ঘটতো, পুরোপুরি কোপ পড়তো কাদের উপর? যন্তর মন্তরে ওই জেনজি বা ওই যে ছাত্ররা তারা যে আন্দোলন করেছে, পুরোপুরি তাদের ঘাড়েই দোষ চাপতো যে তারাই পেট্রোল বোমা ছুঁড়েছে, তারাই সেখানে অশান্তি করেছে। এমনকি যখন সেখানে অশান্তি হচ্ছে সেই সময় যে জলন্ধর, অমৃতসর জলন্ধর যে রেলের ট্র্যাক উড়ে যাচ্ছে, সেটার পিছনেও তাদেরই হাত রয়েছে, তাদেরই ইন্ধন রয়েছে। অর্থাৎ যারা এই কাজগুলো করতো তারা মাঝখান থেকে ভিড়ের মধ্যে সরে যেতে পারতো, তাদের কোনো মতেই ধরা যেত না। কিন্তু ধরা পড়তো কোথায়? কারা? বা আসলে সমস্যা হতো কাদের? ধরপাকড় শুরু হয়ে যেত ছাত্রদের এবং সেই ছাত্রদের আড়ালে কোথাও টুক করে সরে যেতে পারতো জঙ্গিরা। অন্তত ছক এরকমই ছিল। তো বিস্ফোরক ঘটনা, মারাত্মক তথ্য। এই তথ্য আস্তে আস্তে যত বেশি গভীরে যাওয়া যাচ্ছে, যেসব তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে এটা শুধুমাত্র ছাত্রদের ছক ছিল না বা ছাত্রদের আন্দোলন ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত ছক, যে ছকে ফেলে ছাত্রদের এগিয়ে দেওয়া হয়েছিল। পিছন থেকে একটা বড়সড় কিছু করার ষড়যন্ত্র ছিল বা বড়সড় কিছু করার একটা চক্রান্ত ছিল। ওকে, হঠাৎ থানায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী কেন, কি কারণে জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ।
হ্যাঁ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের শীর্ষ কর্তাদের না জানিয়ে হঠাৎই সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওয়াটগঞ্জ থানায় তিনি পৌঁছে যান পিডব্লিউডি 10 বৈঠক শেষ করে, এবং পিডব্লিউডি 10 বৈঠক শেষ করে ওয়াটগঞ্জ থানায় পৌঁছাতে তিনি মহিলা হেল্প ডেস্কে পৌঁছে যান। মহিলা হেল্প ডেস্কে পৌঁছে গিয়ে মহিলা হেল্প ডেস্ক কেমন কাজ করছে সেই বিষয়ে সবিস্তরে খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মহিলা হেল্প ডেস্কে যে রেজিস্ট্রার রয়েছে সেই রেজিস্ট্রারে কি কি অভিযোগ এসছে বা কিভাবে অভিযোগ জমা নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। ওয়াটগঞ্জ থানাতেই রয়েছে ওয়াটগঞ্জ মহিলা থানাও, এই মহিলা থানাও কেমন কাজ করছে সেই বিষয়েও সবিস্তারে খোঁজ নিয়ে নেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই থানাতে যে অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলি রয়েছে তার এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়নি তো, তিনি আচ্ছা। সেগুলি নিজেই খতিয়ে দেখলেন, এবং খতিয়ে দেখার পর তিনি সরাসরি তারপর পুলিশের দায়িত্বরত যারা অফিসাররা রয়েছেন তারা কিভাবে কাজ করছেন, ডিউটি অফিসার কিভাবে কাজ করছেন, আজ এখনো পর্যন্ত কতগুলি অভিযোগ জমা পড়েছে, কতগুলি এফআইআর করা হয়েছে, বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওয়াটগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের থেকে। শুধু তাই নয়, কতজন রাউন্ডে রয়েছে সে বিষয়েও সবিস্তর খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওয়াটগঞ্জ থানা পরিদর্শনের পর তিনি এই মুহূর্তে চলে যান ইকবালপুর থানায়। ইকবালপুর থানায় তিনি পৌঁছে যান, এবং ইকবালপুর থানায় পৌঁছে সেখানেও তিনি এই মুহূর্তে সারপ্রাইজ ভিজিট করেছেন। ইকবালপুর থানায় পুলিশ কর্মীরা কিভাবে কাজ করছে এবং কতগুলি অভিযোগ জমা পড়েছে, ওমেন হেল্প ডেস্ক কেমন কাজ করছে সে বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি হঠাৎই কলকাতা পুলিশের অধীনে থাকা দুটি থানা অর্থাৎ ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা, এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট করলেন আজ, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ কলকাতা পুলিশের অধীনে এই থানাগুলি কেমন কাজ করছে সেই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা দুটি থানায় কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের বিধানসভা অর্থাৎ ভবানীপুর বিধানসভার অন্তর্গত, অর্থাৎ তার নিজের বিধানসভার অধীনেই এই দুই থানা কেমন কাজ করছে এবং কতজন পুলিশ কর্মীরা রয়েছেন বর্তমানে, যাদের ডিউটি রয়েছে তারাই রয়েছেন, এবং কি কি অভিযোগ জমা পড়লো সকাল থেকে, অর্থাৎ পুলিশের শীর্ষ কর্তাদের না জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ তুমি দেখবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন থানায় ঢুকছেন সেই সময় যারা দায়িত্বরত পুলিশ কর্মী তারাই রয়েছেন, এবং তারাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে অবাক হয়ে যান, এবং তারপর তারা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এবং সেই সময় কিন্তু কলকাতা পুলিশের কোনো শীর্ষ কর্তা উপস্থিত ছিলেন না, ফলত পুলিশের শীর্ষ কর্তাদের না জানিয়েই সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী আজ ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা এই দুই থানা এই যে ওয়াটগঞ্জ থানা বলছো বা ইকবালপুর থানা বলছো, এবং আমরা সাম্প্রতিক অতীতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিক্ষোভে দেখেছিলাম এই এলাকার অনেকে জড়িত, অভিযোগ পড়েছে জমা। এই যে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর বিশেষ করে এই দুটো থানায় ইকবালপুর এবং ওয়াটগঞ্জ, অন্য কোনো ইন্ডিকেশন বা কোনো কারণ? দেখো, যেটা পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুই থানায় কেমন পুলিশ কাজ করছে সেই সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন, এবং পুলিশের থেকে জানতে চান যে পুলিশের যারা কর্তব্যরত আধিকারিক যাদের রাউন্ড বেরোনোর কথা রয়েছে তারা রাউন্ডে বেরিয়েছেন নাকি, বা যারা রাউন্ডে আছেন তারা এই মুহূর্তে কোন কাজে রাউন্ডে আছেন, বিস্তারিত খোঁজ খবর নেওয়া। অর্থাৎ পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হিসাবে এই কলকাতা পুলিশের অধীনে থাকা দুই থানায় সারপ্রাইজ ভিজিট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তার কারণ তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রেই এই দুটি থানায় সারপ্রাইজ ভিজিট করছেন, এবং যেটা তোমাকে বারবার বলছি যে পুলিশের শীর্ষ কর্তাদের কাছে কোনো খবর নেই, অর্থাৎ পুলিশের শীর্ষ কর্তারা কেউ নেই, না জানিয়েই দুই থানায় সারপ্রাইজ ভিজিটে চলে গেছিলেন হঠাৎ করেই পিডব্লিউডি 10 বৈঠক সেরে। এবং ওয়াটগঞ্জ থানা ও ইকবালপুর থানা দুই থানার মধ্যে কিন্তু খুব একটা দূরত্ব নয়, এবং এই দুই থানাতেই তিনি সারপ্রাইজ ভিজিট এই মুহূর্তে করা শেষ। তিনি এই মুহূর্তে তার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেশ, এই ওয়াটগঞ্জ থানা এবং ইকবালপুর থানা আমরা জানি সাম্প্রতিক খুব রিসেন্টলি আমরা জানি যে এই থানা দুটোর যে সীমাটা কমানো হয়েছে ইতিমধ্যেই, এবং এই দুটো থানাতেই মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। যে কথা সোমরাজ বলছিল যে আজ এই থানায় যখন তিনি পৌঁছলেন তখন কিন্তু কোনো শীর্ষকর্তা, পুলিশের কোনো শীর্ষকর্তা ছিলেন না, অর্থাৎ সকলকে না জানিয়ে
এই হঠাৎ থানায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকে কত অভিযোগ জমা পড়েছে, কিভাবে থানা কাজ করছে, এই সমস্ত কিছুর ডিটেল আপডেট নিতে তিনি পৌঁছে যান ওয়াটগঞ্জ থানায়। শুধু ওয়াটগঞ্জ থানা নয়, ইকবালপুর থানাতেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, একের পর এক থানার পুলিশ মন্ত্রী। ইকবালপুর এবং ওয়াটগঞ্জ থানা কি কি দেখলেন? এই যে আমরা ছবি দেখাচ্ছি না আপনাদের, যে ফাইলপত্র দেখলেন, একটু সোমরাজের থেকে জানার চেষ্টা করি। যদি জানা যায় যে ফাইলপত্র ঘাটছেন সোমরাজ শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রী নিজে গিয়ে কি বার্তা দিতে? দেখো, এই বার্তাই দেওয়া যেটা বারবারই তিনি পুলিশের বৈঠকে যে নির্দেশ বারবারই দিয়েছেন যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে কোনো অভিযোগ আসার পরেই তৎক্ষণাৎ পুলিশকে অ্যাকশন নিতে হবে, বসে থাকলে চলবে না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের পরিষেবায় পুলিশ কিভাবে কাজ করছে সেটা দেখাটাই মূল উদ্দেশ্য আজকের সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ তার নিজের বিধানসভা কেন্দ্রেতেই থানা কেমন কাজ করছে। বিশেষ করে দেখো, যেখানে পুলিশের শীর্ষ কর্তারা জানেন না, যারা সেই সময় থানাতে দায়িত্বরত অবস্থায় রয়েছেন, তারাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে হঠাৎ করে অবাক হয়ে যান। এবং সেখানে পুলিশের কোনো শীর্ষকর্তা নেই, শুধুমাত্র থানার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন, যারা সেই সময় ডিউটিতে থাকার কথা, তারাই রয়েছেন। মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেগুলো জেনে নিচ্ছেন, যে প্রথমত ওমেন হেলথ ডে, দুই থানাতেই তিনি পৌঁছে গেলেন, অর্থাৎ ইকবালপুর থানা এবং প্রথমে পৌঁছে গেলেন ওয়াটগঞ্জ থানা। এই দুই থানাতেই মহিলা হেল্প ডেস্ক, তুমি দেখেছো সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই মহিলা হেল্প ডেস্কের সূচনা করেছিলেন। এবং সেই মহিলা হেল্প ডেস্ক কেমন কাজ করছে সেটাই প্রথমে দেখে নেন। এবং সেখানে কোন অফিসার দায়িত্বে রয়েছেন, সেই অফিসার সেই সময় কি অফিসে ছিলেন সেটাও জেনে নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। শুধু তাই নয়, এই যে রেজিস্টারগুলি খতিয়ে দেখছেন তিনি, সেখানে আজ কতগুলো কমপ্লেন হয়েছে এবং সেই কমপ্লেনের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, থানার ওসি, অ্যাডিশনাল ওসি সহ কতজন এসআই এই মুহূর্তে থানার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ সাম্প্রতিক পরিস্থিতি এবং থানার পরিকাঠামো দেখে নেওয়া এবং সাধারণ মানুষের পরিষেবায় এই থানাগুলি কেমন কাজ করছে সেটাই সরেজমিনে দেখে নেওয়া। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুই থানায় সারপ্রাইজ ভিজিট। ওকে।